এনসিপিআই, এই নামটা নিয়ে এই মুহূর্তে জোর চর্চা চলছে বাংলার রাজনীতিতে এবং অবশ্যই দিল্লিতে। আচমকা অনামী একটা দল এবং তাই নিয়ে এই মুহূর্তে আলোড়ন, কারণ তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এই অনামী দলটির সঙ্গেই জুড়ছেন। এই সিদ্ধান্তই তারা নিয়েছেন। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গেই জুড়ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। ত্রিপুরার এনসিপিআই এর অস্তিত্ব রয়েছে, পশ্চিমবঙ্গে তাদের ঠিকানা হচ্ছে হাওড়া। সংবাদপত্রের বিজ্ঞপ্তি দিয়ে 4 বছর আগে আত্মপ্রকাশ করেছিল এনসিপিআই, কিন্তু এখান থেকেই প্রশ্ন যে এইরকম একটা অনামী দল যার এত পরিচিতিও নেই, ত্রিপুরা বেসড এই দল, সেই দলের সঙ্গে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা মার্চ করার সিদ্ধান্ত কেন নিলেন, এই প্রশ্নই উঠছে। পরিষদীয় দল তৃণমূলের ক্ষেত্রে আমরা দেখেছি তারা বিরোধী দল হিসেবে থাকছেন, তারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন, কিন্তু সেই পথে না হেঁটে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এই অনামী এনসিপিআইয়ের সঙ্গে জোড়ার সিদ্ধান্ত কেন নিলেন, আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মৌমিতা চক্রবর্তী, প্রতিনিধি। মৌমিতা, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসছে যে বিদ্রোহী সাংসদরা এনসিপিআই এর মতন একটি অনামী দলে যোগদানের যে সিদ্ধান্ত, মার্চ করার যে সিদ্ধান্তের কারণ কি কি রয়েছে এর পিছনে, আইনি বা রাজনৈতিক অঙ্ক? দেখো, অঙ্ক তো অনেক অঙ্কই রয়েছে এবং রাজনীতিবিদরা একেবারে পা মেপেই চলেন, অঙ্ক কষেই চলেন। অন্তত গত কয়েক দিন, বিশেষ করে চৌঠা মের পর থেকে বাংলায় যা হচ্ছে তা নিয়ে এটা নিশ্চিতভাবে, যেটা আমরা প্রথম থেকে জানাচ্ছি, যে এটা নিশ্চিতভাবে বলা যায় বাংলায় এই মুহূর্তে পরতে পরতে চমক, পরতে পরতে টুইস্ট। এনসিপিআই 2022 সালের একটি পার্টি যারা রেজিস্টার্ড হয়েছিল, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। 2022 সালের রেজিস্টার্ড এই পার্টি লাইমলাইটে এই মুহূর্তে। কিন্তু কেন এই পার্টিতেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন? দেখো, তৃণমূল কংগ্রেসের হয়ে যদি এক্ষেত্রে বিরোধী ব্লকের সাংসদরা কাজ করতেন, তবে কিন্তু বিজেপিকে এই তকমা শুনতে হতো যে আবারও তৃণমূল, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, সেই বিষয়টা যখন আছে, এখনও সোশ্যাল মাধ্যমে একাধিক জল্পনা চলছে, তাহলে কি বিজেপি বা পদ্মশিবির মনে করছেন এনডিএ ব্লকে সামিল করার জন্য এরা কোট আনকোট সেই ভালো তৃণমূল সাংসদ? তা নয়। তাই তারা কিন্তু সেই ঝুঁকিটাও এড়ালেন। তারা সরাসরি একটি পৃথক রাজনৈতিক দল, যে দলের সঙ্গে তারা নিজেদের মার্চ করলেন। আর কৌশলগতভাবে তারা তো জানিয়েই দিয়েছেন আগে যে তারা এনডিএর হয়ে প্রধানমন্ত্রীর যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের কাজ আরও দ্রুততার সঙ্গে নিয়ে যাবেন। টুইস্ট এখানেই, আর সেই টুইস্টেই কিন্তু বাজিমাত তারা করতে চেয়েছেন। কারণ এনসিপিআই, যেমনটা বলছিলাম, 2022 সালে রেজিস্টার্ড হয়েছিল। তখনও কিন্তু কেউ এই রাজনৈতিক দলের অস্তিত্ব নিয়ে এতটুকুও জানতেন, যদি কেউ দাবি করে থাকেন সেই দাবি কিন্তু মিথ্যে দাবি হবে, কারণ এতটুকুও কারুর জানা ছিল না। গতকাল বিকেলের পর থেকে একটা গুঞ্জন শুরু হয়, যখন স্পিকার ওম বিড়লার বাড়িতে এই বিদ্রোহী ব্লকের সাংসদরা তারা চলে গেছিলেন, বা যাদের দি রিভেলস বলা হয়েছে তারা চলে গিয়েছিলেন, এবং তারপরেই এই খবর কনফার্ম হয় এবং জি 24 ঘন্টায় আমরা প্রথম ব্রেক করি যে এনসিপিআই নামক একটি দলের সঙ্গে তারা মার্চ করতে চলেছেন। এই দলের অস্তিত্ব ঠিক কোথায় কোথায় রয়েছে? বাঁকড়ায় একটি রেজিস্টার্ড পার্টি, তার অস্তিত্ব কিন্তু ত্রিপুরাতে রয়েছে, আসামে রয়েছে এবং মেঘালয়ে রয়েছে। সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, এই অর্গানাইজেশন বরাবরই প্রো বিজেপি বা বলা ভালো গেরুয়া শিবিরের পক্ষে তারা কাজ করেছেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মতো তারা একাধিক সোশ্যাল কাজ, সেই সোশ্যাল কাজ করেছেন। সাধারণত এই ধরনের ছোট ছোট দল, যে দল তেমন লাইমলাইটে থাকে না, বড় রাজনৈতিক দলগুলো কিন্তু পলিটিক্যাল পারপাসে বিভিন্নভাবে এই দলগুলোকে কাজে লাগান। সেই কাজে লাগানোর কাজ এভাবে হলো এবং খুব স্বাভাবিকভাবেই দিল্লি, বাংলা সহ গোটা দেশের নজর কিন্তু এই দলের এই মুহূর্তে পারফরমেন্স নিয়ে, তাদের বিষয় জানার ব্যাপারে। মৌমিতা, ধন্যবাদ তোমাকে। সেক্ষেত্রে এই সিদ্ধান্তের পিছনে কিন্তু অনেক অঙ্ক কাজ করছে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই যে এনসিপিআই, এই অনামী দল, ত্রিপুরা ভিত্তিক বাঙালি মনোভাবাপন্ন নাকি এই দল, যা হঠাৎ করে আলোচনায়, এনসিপিআই সম্পর্কে একটু জানার চেষ্টা করি। জি 24 ঘন্টায় অনামী দলের তথ্য তালাশ আপনাদের দেব। দলের প্রতিষ্ঠাতা শান্তনু দেকে আমরা খুঁজে পেয়েছি। 4 বছর আগে, যেমনটা আপনাদের বলছিলাম, আত্মপ্রকাশ সেই দলের 2023-এ কমিশনে নথিভুক্ত হলেও কমিশনের স্বীকৃতি কিন্তু আর নেই। তৃণমূলের বিদ্রোহীদের যোগদানের ইচ্ছা
ভালোভাবে নিচ্ছেন না শান্তনু, এমনটাই জানা যাচ্ছে। যিনি নাকি এই দলের প্রতিষ্ঠাতা, তিনি তৃণমূল সাংসদরা এই যে এনসিপিআইতে মার্চ করার সিদ্ধান্ত নিচ্ছেন, তারা যে এই কথা বলছেন সেটা ভালোভাবে শান্তনুই নিচ্ছেন না। তৃণমূলের বিদ্রোহীদের যোগদানের ইচ্ছে ভালোভাবে নিচ্ছেন না দলের প্রতিষ্ঠাতাই। দলের কর্মীদের দেওয়ার শর্তে রাজি হতে হবে, এমনটাই শান্তনু দাবি করছেন। যত কিছু যাই করব সে প্রেসিডেন্টের সিগনেচার লাগবে। আজকে আমাদের না জিজ্ঞেস করে, আমাদের যারা আমরা ফাউন্ডার মেম্বার ছিলাম এনসিপিআই এর, আমাদের না জিজ্ঞেস করে উনি ডিসিশন নিচ্ছে। তৃণমূলের যারা 20 জন সদস্য আছে তাদের উনি নিয়ে একটা আন্দোলন বা একটা দলটাকে আবার পুনর্গঠন করার চেষ্টা করছে। কিন্তু আজকে সেই জায়গাটাকে উনি, আমার যতটা সন্দেহ, অর্থের বিনিময়ে হোক বা অন্য কিছুর বিনিময়ে হোক, উনি দলটাকে বিক্রি করার চেষ্টা করছেন। দেশ সুরক্ষিত থাকুক, মানুষ তার অধিকার ফিরে পাক, এই চিন্তাধারায় যদি কাজ করতে পারে ঋতব্রত বা যারা রয়েছে বিক্ষুব্ধরা আমার সাথে বসে, বা আমার দলের যারা ফাউন্ডার মেম্বার আছে তাদের সঙ্গে বসে মিটিং করে, তবেই একমাত্র কিছু একটা সুরাহা বেরোতে পারে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? প্রতিষ্ঠাতা শান্তনু তিনি বলছেন, তিনি এই বিষয়টা তো প্রথমত বিদ্রোহী সাংসদদের এই মার্চ করে যাওয়ার সিদ্ধান্তটাকে ভালোভাবে নিচ্ছে না, তাদের সঙ্গে বসতে হবে, আলোচনা হবে, তাহলে যদি কিছু সুরাহা বেরোয়, এমনটাই তিনি বলছেন। আমরা একটু এই মুহূর্তে হাওড়া সাকরাইলের দিকে নজর রাখি। এনসিপিআইয়ের এই বাংলায় যে কার্যালয় রয়েছে সেখান থেকে সরাসরি প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ঠিক কি আপডেট তোমার কাছে রয়েছে এই এনসিপিআই নিয়ে? শান্তনু প্রতিষ্ঠাতা যিনি, তার বক্তব্য তো আমরা শুনছিলাম। দেখো নীলাঞ্জনা, বাংলার মাটিতে হঠাৎ গতকাল রাত থেকে তৃণমূল কংগ্রেস, বিজেপি, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, কংগ্রেস, সবাইকে ছাপিয়ে গিয়ে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে নতুন একটি দল, বা যে দলের হয়তো দল হয়েছে কিন্তু সেই দল আলোচনায় ছিল না, হঠাৎ গতকাল রাত থেকে এই দলটি এনসিপিআই, ন্যাশনালিস্ট কংগ্রেস, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, এই দলটি হঠাৎ গতকাল বিকাল থেকে আলোচনার চর্চায় একদম কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে দাঁড়িয়ে। যে দলকে কেউ হয়তো নামই শোনেনি, কেউ হয়তো চিনতই না, কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে এই দলই হচ্ছে বাংলাতে এই মুহূর্তে সবচেয়ে আলোচনার চর্চায় রয়েছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ যে সাংসদরা রয়েছেন 20 জন, যারা স্পিকারের সঙ্গে গতকাল দেখা করেছেন, বা গত কয়েকদিন ধরে দিল্লিতে যাদের আলাদা মুভমেন্ট চলছে, তারা আলাদা দল গঠন করে আলাদা হয়ে গিয়ে তারা তৃণমূল কংগ্রেসে থাকছেন কি থাকছেন না, এই যে বিভিন্ন প্রশ্ন উঠছিল, গতকাল সন্ধ্যা থেকে জানা যাচ্ছে যে এই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এখানেই তারা মার্চ করতে চলেছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ তাদেরই কার্যালয়ে রয়েছি আমি। এটা হচ্ছে হাওড়ার সাকরাইল বাণীপুর পুলিশ স্টেশনের কাছে একটি পার্টি অফিস, যে পার্টি অফিস এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এবং এই যে দল, এই যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের যারা ফাউন্ডার, একদিকে শান্তনু, অন্যদিকে শিউলি কুণ্ডু, তার হাজব্যান্ড, তারা এই মুহূর্তে কিন্তু কেউ এখানে নেই। সবাই, যেটা জানা যাচ্ছে, সবাই কলকাতাতে রয়েছে বা অন্য কোথাও রয়েছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের তল্লাশ চলছে, বা বলা যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার যারা পরিচিত মুখ রাজনীতিতে, তাদেরকে সরিয়ে এই মুহূর্তে সংবাদ মাধ্যম কার্যত খুঁজে বেড়াচ্ছেন এই পার্টির বিভিন্ন যারা ফাউন্ডার মেম্বার বা যারা প্রতিষ্ঠা করেছেন বা কর্মী। এই জায়গা থেকে এই যে ফাউন্ডার মেম্বার, এই শান্তনুর বক্তব্য যখন শুনছিলাম, তিনি তো এটাও বলছেন যে এই যে মার্চ করার সিদ্ধান্ত বিদ্রোহী তৃণমূল সাংসদদের, তারা সেটা ভালোভাবে নিচ্ছে না, তাদের সঙ্গে আগে আলোচনা হবে, তারপরে পরবর্তীতে কি পদক্ষেপ যদি কিছু বেরোয়। একদমই, দেখো যে তিনি এই দাবি করছেন আলোচনা কিছু হয়নি, কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে কোথাও না কোথাও একটা আলোচনা তো শুরু হয়েছে। না হলে তো একদম তৃণমূল কংগ্রেসের একদম প্রথম সারির শুধু সাংসদ নয়, তারা অনেকে আছে যারা প্রথম সারির নেতৃত্ব, দিল্লি রাজনীতিতে যাদের বহুদিন ধরে যাতায়াত, বহু বছর ধরে যাতায়াত, সেই সমস্ত সাংসদরা, ধরো কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরা তো আজকের রাজনীতিবিদ নন, এরা বহু বছরের সাংসদ।
বহু রাজ্য রাজনীতি, দেশের রাজনীতির অনেক কিছু দেখে এসছেন। তাহলে হঠাৎ তারা যখন বলছেন বা তাদের মধ্যে দিয়ে উঠে আসছে যে এই পার্টির সঙ্গে মার্চ করা হবে, তার মানে কোথাও না কোথাও কোনো না কোনো আলোচনা শুরু হয়েছে, তার ফলেই এই বিষয়টা সামনে এসছে। এখন যারা এই পার্টির প্রতিষ্ঠাতা তারা বলছেন যে তাদের সঙ্গে আলোচনা করতে হবে, ডেফিনেটলি আলোচনা করতে হবে, কারণ আলোচনার বাইরে তো কিছু এত বড় প্রসিডিওর সম্পূর্ণ হবে না, ফলে আলোচনা তো হবেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক দলের নাম কেউ জানতোই না, সেই রাজনৈতিক দল হঠাৎ করে একদম সামনে চলে এলো। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদ, যারা শুধু সাংসদ নয়, যারা রাজ্যের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গত 40 বছর 50 বছর ধরে, তারা বিক্ষুব্ধ। তারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আলাদা ব্লক করতে চাইছেন, সেই ব্লক মিশে যেতে চাইছে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টির সঙ্গে। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে একটা নতুন মোড়। অনেকেই মনে করছিলেন বা তৃণমূল কংগ্রেস দাবি করছিল যে এইভাবে আলাদা ব্লক তৈরি করা যায় না, কেন ভারতবর্ষের যে আইন, পার্লামেন্টারি আইন, সেখানে কোনো প্রভিশন নেই। 2003-এ যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানে আলাদা ব্লক বলে কিছু নেই, যে প্রভিশন ছিল সেটা উঠিয়ে দেওয়া হয়েছিল অ্যামেন্ডমেন্টে। সুতরাং তৃণমূল কংগ্রেস অত্যন্ত একটা আশার জায়গা ছিল যে অন্তত আইনের গেরয় পড়ে যাবেন সমস্ত সাংসদ। কিন্তু যখন নির্বাচন কমিশনের স্বীকৃত কোনো রাজনৈতিক দলে মার্চ করার কথা ভাবছে, স্বাভাবিকভাবে নতুন করে ভাবতে হবে তৃণমূল কংগ্রেসকেও। কারণ এটা ঠিক কথাই যে অনেক অভিজ্ঞ লোকদের সঙ্গে আমরাও কথা বলেছি, তারাও এক কথা বলছেন যে নতুন ব্লকের কোনো প্রভিশন নেই। এই যে অ্যান্টি ডিফেকশন যে আইন, সেখানে নয় দল ছাড়ুন আর নাহলে অন্য দলে মার্চ করুন। এবং তারপরে অন্য দলে মার্চের সিদ্ধান্ত এই তৃণমূলের বিদ্রোহী সাংসদরা নিলেন, যেহেতু যেমনটা প্রবীর আমাদের জানাচ্ছিলেন, যেটা আইন রয়েছে যে আলাদা যে ব্লক, সেই প্রভিশন কিন্তু নেই। প্রবীর, ধন্যবাদ। এবার আপনাদের শোনাই, এই যে অনামী দলে কেন আগ্রহ বা কেন মার্চ করার সিদ্ধান্ত, এই নিয়ে জি 24 ঘন্টায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কি ব্যাখ্যা থাকলো? একটা দল থেকে যদি সংবিধান মেনে, লোকসভার আইন কানুন মেনে, স্পিকারের অনুমোদন নিয়ে একটা দল থেকে যদি অন্য দলে অ্যান্টি ডিফেকশন বিলের বাইরে গিয়ে যেতে হয়, তাহলে একটা দলের সাপোর্ট নিয়ে তার সঙ্গে নিজেকে যুক্ত করতে হয়। তাহলে আমরা এমন একটা দল নিলাম, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এটা একটা দল, কিন্তু এই দলের কোনো সাংসদ বিধায়ক কিছু নেই, কিন্তু আঞ্চলিক দল হিসাবে একটা স্বীকৃতি আছে। তাহলে সেই দলের নামে একটা ব্লক আমাদেরকে পার্লামেন্টে দেওয়া হবে। স্পিকার বললেন আপনারা ঘর পাবেন নতুন পার্লামেন্টে, ঘরের জন্য আবেদন করুন। আমরা ঘরের জন্য আবেদন করছি। আমরা 20শে জুলাই পার্লামেন্ট খুলবে, তখন 8 জন আরও তৃণমূলের সাংসদ এসে বসবেন। তখন আমাদের কাছে বলার সুযোগ থাকবে যে আমরাও তৃণমূলের দ্বারা নির্বাচিত, তৃণমূলের প্রতীকে নির্বাচিত 20 জন 2/3 সাংসদ এখানে উপস্থিত, আমাদেরকেও এই দলের সহযোগিতা দেওয়া হোক। আমরা গোটা পরিস্থিতি নিয়ে কথা বলবো। রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সুকান্ত বাবু, আপনার কাছ থেকে প্রথমত এই যে পদক্ষেপের ব্যাখ্যা জানতে চাইবো, ঠিক কোন কোন কৌশল বা কোন কোন অঙ্ক মাথায় নিয়ে এই পদক্ষেপ বিদ্রোহী তৃণমূল সাংসদেরা নিলেন? দেখো, বেসিক্যালি এই যেটা এনসিপিআই, এই দলটি জাস্ট 2023 সালে জন্ম, এবং যার শান্তনু দে এবং শিউলি কুণ্ডু হচ্ছে সভাপতি, এবং তারা নিজেরাই জানেন না যে তাদের দলের সঙ্গে মার্চ করছে তৃণমূলের এই 20 জন বিক্ষুব্ধ সাংসদ। এবার সেটাও হয়ে যাওয়ার কারণ হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, সেখান থেকে বা কোনোভাবে নিস্তার পাওয়ার জন্য, এবং কোনো আইনি বাধা যেন না থাকে। কারণ আলাদা ব্লক হলে যে সমস্যাটা, অলরেডি অ্যামেন্ডমেন্ট হয়েছে, আলাদা ব্লক হলে সেটা কিন্তু আইনের ইয়েতে মার প্যাচে পড়ে যেত। এই জায়গা থেকে এনারা জানেন যে যদি উনি বলছিলেন সুদীপবাবু যে আলাদা ঘর পাবেন এবং আলাদা ওনারা ব্লক পাবেন, এর জন্য কোনো একটা ছাতার তলে আসা প্রয়োজন ছিল, এবং সেটাই এরকম অখ্যাত একটি রাজনৈতিক দল, আঞ্চলিক রাজনৈতিক দলের হাত ধরছে এই বিক্ষুব্ধ 20 জন সাংসদ। বেসিক্যালি ত্রিপুরা এবং আসামে, ত্রিপুরায় এরা 2টো সিটে বিধানসভাতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেই জায়গা থেকে এই দলটির কোনো খুব বেশি পরিচিতি নেই,
পরিচিতি এই প্রথম হাওড়ার সাকরাইলে এদের অফিস তোমরা দেখাচ্ছিলে, এবং সার্বিকভাবে সেই অখ্যাত দলটি আজকে এই 20 জন সাংসদের হঠাৎ করে নিজেরাই বলছেন যুক্ত হবেন। কিন্তু সবচেয়ে অবাক যে কাণ্ড সেটা হচ্ছে শান্তনু দে, তাদের ফাউন্ডার, তিনি জানেন না যে এরা যুক্ত হতে চাইছেন। এবার বেসিক্যালি যেহেতু এই যে আইনের মারপ্যাচ এবং অ্যান্টি ডিফেকশন ল, এটা থেকে অন্তত রেহাই পেতে, কারণ এটা হলে সমস্যা হতে পারে অনেক কিছু, আবার আইনি মারপ্যাচ আরো সময় সাপেক্ষ বিষয়, এই জন্য প্রথম থেকেই তারা একটা সেফ গেম খেলবার জন্য চেষ্টা করছে। এবং এই কারণে কিন্তু এই দলটির সঙ্গে যুক্ত হওয়া, এবং এই 20 জন সাংসদ কিন্তু অনেক চিন্তা ভাবনা করেই, কারণ এর মধ্যে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো পোড় খাওয়া রাজনীতিবিদরাও রয়েছেন। তারা জানেন এই যে আইনকে কিভাবে বুড়ো আঙ্গুল দেখাতে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা বাইপাস করলেন এবং তারা নিজস্ব ব্লক পাবেন। অনেক অঙ্ক, অনেক সমীকরণ হিসেব কষেই কিন্তু এই সিদ্ধান্ত বিদ্রোহী সাংসদদের, এটা তো বলাই বাহুল্য। তবে এই সিদ্ধান্তের জন্য এই এনসিপিআই, একটা অনামী দল, এই মুহূর্তে লাইমলাইটে রয়েছে, সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। সুকান্ত বাবু, ধন্যবাদ। আর এই যে পরিস্থিতি, এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কি বক্তব্য আসলো? রাজ্যের মন্ত্রী কি বললেন? পশ্চিমবাংলায় যে যা করছিল খালি বাধ্য হয়ে করছে, দুজন ছাড়া। এখন বোঝা যাচ্ছে সবাই বাগী হয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন সবাইকে চেপে রাখা হয়। সাধারণ মানুষ, পার্টির কর্মীরাও ওখানে স্লেভের মতো ব্যবহার করতে পারছেন, দাসের মতো। তারা বলেছে থ্রেট কালচার, থ্রেট তো সবচেয়ে বেশি কালচার টিএমসিতে ছিল, থ্রেটের সামনে ছিল। এখন ছিল কি ছিল না জানি না, কিন্তু যারা থ্রেটের সঙ্গে থেকে দুর্নীতি করে তারা তো ছাড়া পাবে না। বাকি তাদের অধিকার আছে, জনগণ তাদের জিতিয়েছে, তারা স্বাধীনভাবে রাজনীতি করুন, পার্টি করুন, সে অধিকার আমাদের সংবিধান দিয়েছে সবাইকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।